দর্শক, আওয়ামী লীগ ইজ ব্যাক। তবে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের অ্যাকশন দীর্ঘদিন কেউ দেখেন নাই, বাট আওয়ামী লীগের অ্যাকশন শুরু হয়ে গেছে। ঘটনার সূত্রপাত হচ্ছে এক ধরনের পালিয়ে আসতে বাধ্য হয়েছে ব্যারিস্টার ফুয়াদ। জনগণ একটা উচিত জবাব দিয়েছে। আমি থ্যাঙ্কস টু বরিশালবাসী, যে বরিশালবাসী একটা বীরের মতো কাজ করেছে। খেলা কিন্তু ঘুরে যাচ্ছে, আর সামনে যে ফাইনাল খেলা সেটা আমি অনেক আগে থেকেই বলছি, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে। কিভাবে প্রত্যাবর্তন হবে শেখ হাসিনা? অলরেডি এই বিষয় নিয়ে ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীর একটি সমঝোতা হয়ে গিয়েছে শেখ হাসিনাকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে প্রত্যাবর্তন করানোর জন্য। অলরেডি কিন্তু একজন উপদেষ্টা সেই সেতুর নাম করতে চেয়েছিলেন ৩৬ জুলাই সেতু। তাতেই স্থানীয় জনগণ বেজায় খেপেছে এবং আয়োজিত অনুষ্ঠান, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেই সেতু উদ্বোধন করবেন। অনুষ্ঠান শুরুর পর অনুষ্ঠানে গন্ডগোল, মারামারি, ভাঙচুর, অনুষ্ঠান বন্ধ এবং সেতু উদ্বোধনের কার্যক্রম বাতিল। এনসিপির 5 জন সেন্ট্রাল পর্যায়ে লিডারের সাথে পরিচয় করিয়ে দেব, যারা আগামী জাতীয় নির্বাচনে এরা আছে কনফার্ম পর্যায়ে হবে, এরা জামানত হারিয়ে ফেলবে, এরা এখান থেকে জিততে পারবে না। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ব্যারিস্টার ফুয়াদ, তাকে তার সামনে প্রকাশ্যে ভুয়া ভুয়া বলে তাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। এক ধরনের পালিয়ে আসতে বাধ্য হয়েছে ব্যারিস্টার ফুয়াদ। এইটা আসলে খুবই প্রয়োজন ছিল। তার মানে যারা মুক্তিযুদ্ধর পক্ষের শক্তি, তারা তাদের বিবেক আসলে জাগ্রত হচ্ছে যে এইভাবে দিনের পর দিন একজন ব্যক্তি মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, এই দেশের স্থপতি, বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান, তাকে নিয়ে কটাক্ষ করে পার পেয়ে যাচ্ছে। এইটা আসলে চলতে দেওয়া যায় না। এই বিজয়ের মাসে তারা সেই সমুচিত একটা জবাব দিয়েছে। আমার বিশ্বাস ফুয়াদ সহ যারা স্বাধীনতা বিরোধী, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, এই দেশকে যারা স্বীকার করে না, তাদের আসলে রাজনীতি করার অধিকারই এই দেশে নাই। তারপরেও যেহেতু গায়ের জোরে এবং বর্তমান যে সরকার ব্যবস্থা, তারা যেহেতু তাদেরকে রাজনীতি করার সুযোগ দিচ্ছে, তাদের এই জবাবগুলো জনগণই দিবে, ভোটের মাধ্যমে দিবে। একটা লোক কতটা নির্লজ্জ হলে যে এই দেশকে স্বীকার করে না, যে বিজয় দিবস মানে না, যে ডিসেম্বর মানে না, যে স্বাধীনতা মানে না, সে আবার কতটা নির্লজ্জ হলে তাই মানুষের কাছে গিয়ে ভোট ভিক্ষার জন্য যায়, যার এই দেশে রাজনীতি করারই অধিকার থাকার কথা না। সে যাচ্ছে এই দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য, জনগণের কাছ থেকে জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য। জনগণ একটা উচিত জবাব দিয়েছে। আমি থ্যাঙ্কস টু বরিশালবাসী, যে বরিশালবাসী একটা বীরের মতো কাজ করেছে। যদিও আমি কখনোই আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে না, সেখানে ফুয়াদের এখানে আইন কেউ নিজের হাতে তুলে নেয়নি। তাকে মুখের ভাষায় ভুয়া ভুয়া বলে, এবং তাকে একটা ভিডিও দেখছিলাম যে যিনি ভিডিও করছিলেন তার সামনে থেকে তিনিও তাকে গালাগাল করছেন বা ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছেন। কিন্তু এই ফুয়াদ শুধু একা না, এই ফুয়াদের মতো এই দেশে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী অসংখ্য লোক আনাচে কানাচে ছড়িয়ে আছে। তাদের প্রত্যেককেই আমার মনে হয় যে এইভাবে ফুয়াদের মতো একটা জবাব দিতে হবে। জবাব দিলে তাহলে তারা একটা উচিত শিক্ষা পাবে। 2024-এর 5 আগস্টের পর থেকে আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধকে বাতিল করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে একটি দল, একটি পক্ষ। মুক্তিযুদ্ধকে ছোট করে 47-কে এনেছিল, মুক্তিযুদ্ধ ছোট করে 24-কে সামনে এনেছে। এখনো সেই প্রচেষ্টা চলছে না যে তা না। বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ, মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ, মুক্তিযুদ্ধকে প্রতিরোধ যুদ্ধ হিসেবে বয়ান তৈরি করার চেষ্টা চলছে। গতকালকেই যুগান্তরের মতো একটা পত্রিকা, সেই পত্রিকায় পেছনের পৃষ্ঠায় একটা মুক্তিযুদ্ধ বিষয়ক একটা খবরে সেই লাইনে সেখানে দেখলাম যে প্রতিরোধ যুদ্ধ লেখা হয়েছে। অবশ্য কি বলবো, যে বাংলাদেশের গণমাধ্যমগুলো হঠাৎ করে এগুলো কাদের দখলে গিয়েছে, মুক্তিযুদ্ধ বিরোধীদের দখলে চলে গেল। এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির লোকজন মুখে আঙ্গুল দিয়ে বসে আছে। এটা খুব অবাক লাগে আর কি। যুগান্তরের মতো পত্রিকায় লেখা হয় প্রতিরোধ যুদ্ধ। বিসিএস এর একটি কোশ্চেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল, সেখানে লেখা হয়েছে প্রতিরোধ যুদ্ধ। শুরু থেকেই প্রচেষ্টা চলছিল, যেটা বলছিলাম যে 24-এর
5ই আগস্টের পর থেকেই একটি পক্ষ এই প্রচেষ্টা শুরু করেছে। প্রথমে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করেছে, 10,000 5,000 বা নানা জায়গা থেকে এগুলো বলার চেষ্টা করেছে, কিন্তু ধোপে টেকেনি। বাংলার মানুষ, মুক্তিকামী মানুষ, স্বাধীনতাকে যারা ওন করে, বাংলাদেশকে যারা ওন করে, তারা এটি কোনোভাবে মেনে নেয়নি। কিন্তু তাই বলে যে তারা থেমে আছে তা কিন্তু নয়। এই গত 2 দিন আগে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আপনারা হয়তো এই নিউজ খেয়াল করেছেন কিনা, যে সেখানে 4টি হলের নাম পরিবর্তন করা হয়েছে। তার মধ্যে একটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার নাম চেঞ্জ করা হয়েছে, শেখ রাসেলের নাম চেঞ্জ করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি মানছি যে শেখ রাসেল বা ফজিলাতুন্নেসা তাদের নাম পরিবর্তন করা হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করার ধৃষ্টতা দেখায় একটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারা বাংলাদেশকে যে ওন করে না, এটা আসলে এটা নিয়ে সন্দেহ থাকার কোনো অবকাশই নাই আর কি। তার মানে বিশ্ববিদ্যালয়, যেটা আমরা বিভিন্ন সময় বলে আসছি, শুনছি, জানি, যে সমস্ত জায়গায়, সমস্ত কি পয়েন্টগুলোতে আসলে স্বাধীনতা বিরোধীরা ধীরে ধীরে তাদের আসলে জায়গাটা দখল করে নিয়েছে আর কি। একই সঙ্গে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তিযুদ্ধের মুরাল ভাঙা হয়েছে। মানে অনেক মুরাল ভেঙেছে, এই সরকার কোনো কিছু বলেনি। স্বাধীনতা যুদ্ধের মুরাল, যেই মুরালে পাকিস্তানের নিয়াজি আত্মসমর্পণ করছেন ডিসেম্বরে, যে তিনি আত্মসমর্পণ করে পালিয়েছেন, সেই মুরালটাও ভেঙে ফেলা হয়েছে। 7 বীর শ্রেষ্ঠের মুরালও ভাঙা হয়েছে। মানে এইসব দেখেও সরকার যখন কোনো প্রতিবাদ করে না, সরকার যখন কোনো ব্যবস্থা নেয় না, কোনো আইনানুগ ব্যবস্থাও নেয় না, কোনো কথা বলে না, তখন মনে হয় যে সরকারের ভেতরেও এই স্বাধীনতা বিরোধীদের একটা বড় প্রভাব রয়েছে, যেটা দুঃখজনক। কারণ আপনি যদি এই দেশকে, এই বাংলাদেশকে যদি আপনি ওন না করেন, তাহলে আসলে আপনি এই দেশের দায়িত্বে কেন? এই দেশ পরিচালনার মানে কোন লজ্জায় আপনি পরিচালনা করছেন, আবার কোন লজ্জায় আপনি পরিচালনা করতে চাচ্ছেন? এটা প্রতিরোধ, মানে এই দেশ বিরোধীদের, এই স্বাধীনতা বিরোধীদের, এই কটাক্ষকারীদের মুক্তিযুদ্ধ নিয়ে এই প্রতিরোধ কিন্তু শুরু হয়ে গেছে ব্যাপক। এই যে ব্যারিস্টার, একজন জামায়াতের ব্যারিস্টার শাহরিয়ার কবির, সে কিন্তু সারা দেশ থেকে, সারা পৃথিবী থেকে, বাংলা ভাষাভাষী মানুষের কাছ থেকে সে কিন্তু ধিকৃত হয়েছে আর কি। সে মানে কোন লজ্জায় বের হবে ঘর থেকে, যদিও তাদের লজ্জা শরম বলে কোনো কিছু নাই। এই যে ব্যারিস্টার ফুয়াদ, সে একটা প্রতিদান পেল আর কি। এরকম আরও যারা করছে, আমার মনে হয় যে আইন মান্য করে, আমি কখনোই বলবো না যে আপনারা আইন হাতে তুলে নেন, আইন হাতে তুলে নেওয়া যাবে না কোনোভাবেই, কিন্তু আইন মান্য করে এই দেশ বিরোধী, এই মুক্তিযুদ্ধ বিরোধী এই লোকগুলোকে চিহ্নিত করে তাদেরকে নানাভাবে, নানা কৌশলে, নানা উপায়ে সমুচিত জবাব দিতে হবে। তাদের মুখের উপরে বলে দিতে হবে যে তুমি বাংলাদেশের কেউ না, তুমি এই দেশের কেউ না, তোমার এই দেশে রাজনীতি করার অধিকার নাই, তোমার এই দেশে কথা বলার অধিকার নেই, তুমি এই দেশে, তোমাকে আমরা থাকতে দিচ্ছি, এটাই বেশি, তুমি থাকো, তোমার বসবাস নিয়ে আমরা কোনো ঝামেলা করবো না, কিন্তু তুমি এই দেশে রাজনীতি করতে পারবে না। তুমি, কারণ তুমি তো দেশটাকেই ভাই তুমি করো না, ওন করো না আর কি। তুমি এই দেশের যে মূল, যে মানে যেই রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা এই স্বাধীনতা পেয়েছি, সেই বাংলাদেশকে, সেই মুক্তিযুদ্ধকে নিয়ে তুমি কটাক্ষ করো। এই দেশ যার মাধ্যমে আমরা পেয়েছি, দল মত কে কোন দল করবে সেটা ভিন্ন বিষয়। প্রত্যেকটা মানুষের পৃথক পৃথক দল করার অধিকার রয়েছে, করুক, যে কোনো পলিটিক্যাল পার্টি সে করতে পারে, কিন্তু দেশ প্রশ্নে, মুক্তিযুদ্ধ প্রশ্নে সকল দেশপ্রেমী লোকের এক হওয়ার কোনো বিকল্প নাই। এবং এই মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধীদেরকে, তাদেরকে মুখের সামনে বলে দিতে হবে যে নো, তুমি ফার্দার যদি মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করো, ফার্দার যদি বিজয় দিবস নিয়ে কটাক্ষ করো, ডিসেম্বর নিয়ে কটাক্ষ করো, আমার 30 লক্ষ শহীদ, 3 লক্ষ মা বোনের সম্ভ্রম নিয়ে যদি তুমি কোনো ধরনের প্রশ্ন তোলার চেষ্টা করো, তাহলে তোমাকে আমরা মুখের উপর থুথু দেবো আর কি, তোমাকে আমরা ধিক্কার জানাবো, তোমাকে এই দেশে রাজনীতি করতে দেবো না। অবশ্য আমি জানি যে এই বিশ্বাস রয়েছে যে এই দেশে এই স্বাধীনতা বিরোধীরা কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না। এরকম মিউ মিউ করে, এরকম এই যে পালিয়ে, মানে পাবলিকের কাছে, সাধারণ মানুষের কাছে পালিয়ে, হেনস্থা হয়ে পালিয়ে তারপর আসতে হবে, তারপর তাদের জীবন চালাতে হবে। খেলা কিন্তু ঘুরে যাচ্ছে, আর সামনে যে ফাইনাল খেলা, সেটা আমি অনেক আগে থেকেই বলছি, শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে। কিভাবে প্রত্যাবর্তন হবে শেখ হাসিনা? অলরেডি এই বিষয় নিয়ে ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীর একটি সমঝোতা হয়ে গিয়েছে, শেখ হাসিনাকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে প্রত্যাবর্তন করানোর জন্য। অলরেডি কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো বুঝতে পেরেছে, বিএনপিও বুঝতে পেরেছে যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরানো ছাড়া কোনো উপায় নেই। অলরেডি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা মুক্তিযুদ্ধকে নিয়ে বিকৃতি করা শুরু করে দিয়েছে, অস্বীকার করা শুরু করে দিয়েছে। সে কারণে মিডিয়ার ব্যক্তিত্ব সকলে প্রতিবাদ করা শুরু করে দিয়েছে। যমুনা টিভির উপস্থাপিকা, তারা যেখানে আওয়ামী লীগের ডাইরেক্ট বিরুদ্ধাচারণ করতো, আওয়ামী লীগকে নিয়ে মিথ্যাচার করতো, তারা নিজেরাই এখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে বাধ্য হচ্ছে, কারণ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তিরা টকশোতে গিয়ে মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে, বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলছে। বিএনপিও এখন বাধ্য হয়ে মুক্তিযুদ্ধের পক্ষে হয়ে কথা বলতে হচ্ছে, তা না হলে আমাদের বাংলাদেশে অস্তিত্ব থাকছে না। আওয়ামী লীগ বিরোধিতা করতে করতে বিএনপি 15-16 মাসে মুক্তিযুদ্ধকে ভুলে গিয়েছিল, সেটাকে সুযোগ করে, সেটাকে ক্যাশ করে এই জামাত ইসলামী বিভিন্ন প্রপাগান্ডামূলক বই পুস্তক নিয়ে টকশোর মধ্যে এস এম কিবরিয়ার মতো, শাহরিয়ারের মতো কুলাঙ্গাররা মিথ্যাচার করে বেড়াচ্ছে। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, আওয়ামী লীগের কোনো নেতা টকশোতে যাচ্ছে না, আওয়ামী লীগের কোনো বিশ্লেষক টকশোতে যাচ্ছে না, এখন একতরফা টকশো হচ্ছে।
বিএনপি ডাইরেক্টলি আওয়ামী লীগের পক্ষে বা মুক্তিযুদ্ধের পক্ষে ফুললি ভাবে কথা বলতে পারছে না, কারণ অনেক কিছু আওয়ামী লীগের পক্ষে চলে যাবে। সেই সুযোগটাকে ক্যাশ করে এই কুলাঙ্গার বালাস্ট শাহরিয়ার কবির বিভিন্ন রকম প্রপাগান্ডা মিথ্যাচার করেই যাচ্ছে। মানে আন্দাজি উন্তাজি যত কথা আছে সব ছেড়ে যাচ্ছে, মানুষ তাকে বাহাবা দিচ্ছে। জামাত ইসলামের রাজাকারের নাতিপুতি যারা আছে তারা মনে করছে ওটা সত্য। আরে ভাই, আওয়ামী লীগের একজন লোককে নিয়ে জানা, আওয়ামী লীগের একজন বিশ্লেষককে ওখানে বসানা, তারপর না জমবে যুক্তিতর্ক, পাল্টাপাল্টি কাউন্টার হবে। এখন একতরফা কথা বলছে বিএনপি, তো আর আওয়ামী লীগের পক্ষে ডাইরেক্টলি কথা বলতে পারবে না, বা মুক্তিযুদ্ধের পক্ষে ফুললি কথা বললে আওয়ামী লীগের পক্ষে চলে যাবে, কারণ তখন বিএনপি গঠনই হয়নি। কথা বুঝেন না? এটাই হচ্ছে রিয়ালিটি। এখন বাংলাদেশে এটা চলতেছে। কেন চলতেছে? কারণ অলরেডি তারাও বুঝতে পেরেছে, সাংবাদিকরা বুঝতে পেরেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বুঝতে পেরেছে, নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন এবং শেখ হাসিনার একটি গোপন বৈঠক হয়ে গিয়েছে। সেখানে সমঝোতা হয়ে গিয়েছে শেখ হাসিনা কিভাবে প্রত্যাবর্তন হবে আর কত তাড়াতাড়ি শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করানো যায় বাংলাদেশে। এটা গোড সাইন বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা অনেকদিন যাবত হতাশ হয়ে আছে, 15-16 মাস হয়ে যাওয়ার পরে কেন কোনো কিছু করছে না শেখ হাসিনা, কেন আওয়ামী লীগের প্রত্যাবর্তন হচ্ছে না, শেখ হাসিনা প্রত্যাবর্তন হচ্ছে না। ধৈর্য আর বেশি দিন ধরতে হবে না, খেলা কিন্তু ঘুরে যাচ্ছে। আর সামনে যে ফাইনাল খেলা সেটা আমি অনেক আগে থেকেই বলছি, কিন্তু ডেট তো আপনাদেরকে ডাইরেক্টলি এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, ওটা নির্ধারণ করবে শেখ হাসিনা। কিন্তু মোটামুটি বাংলাদেশের পরিস্থিতি দেখে, সংবাদ মাধ্যম পরিস্থিতি দেখে, বিএনপির কথা দেখে আপনারা তো ক্লিয়ার হয়ে গিয়েছে যে দেশে আগামীতে কি ঘটতে যাচ্ছে। বিএনপি হয়তো বা বাধ্য হয়ে পাতানো নির্বাচন এখন অংশগ্রহণ করবে আওয়ামী লীগ ছাড়া, হয়তো বা ধরে নিলাম নির্বাচন হয়েই গেল, বিএনপি ক্ষমতা চলেই আসলো, কিন্তু বিএনপি এটাও ভালো করে জানে ওই ক্ষমতা বেশি দিন রাখতে পারবে না, পতন হবে এবং আওয়ামী লীগকে নিয়ে আবার নির্বাচন করতে হবে। ওই নির্বাচনে যেই ক্ষমতা আসে বিএনপি মনে মনে ওটাই যাচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসবে, কিন্তু ডাইরেক্টলি বলতে পারছে না, লজ্জায়। কারণ বিএনপিকে এমন ভাবে অপদস্থ করছে, অপমান করছে এই জামাত ইসলামের রাজাকাররা। বিএনপি না পারতেছে বলতে, না পারতেছে সইতে, তারা মনে মনে বলতেছে অন্তত আওয়ামী লীগ আমাদেরকে টর্চার করলো, আওয়ামী লীগ দমন করলো, আওয়ামী লীগ এদের থেকে ভালো ছিল, এরা কুলাঙ্গার, এরা আমাদের বুকের ভিতর থেকে খেয়েছে, আমাদের বুকের ভিতর থেকে আমরা লালন পালন করেছি, আবার আওয়ামী লীগ ছাত্রলীগের লুঙ্গির তলা থেকে সুযোগ সুবিধা নিয়েছে, এখন আমাদের বিরুদ্ধে থেকে মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলছে, আমাদের বিপক্ষে কথা বলছে। একটা জিনিস মাথায় রাখবেন, মাকড়সা আছে না, মাকড়সা যখন বাচ্চা প্রসব করে, মাকড়সার বাচ্চা যখন মাকড়সার বুকে থাকে, তখন মাকড়সার বাচ্চা ফুটার টাইমে মার কলিজে খেয়ে ফেলে, তখন মা মারা যায়, মাকড়সার বাচ্চা ফুটে। সেম ভাবে বিএনপি বুকের মধ্যে ছিল এই জামাত ইসলাম, এদেরকে বিএনপি ফুটাইছে, প্রসব করাইছে, এরা এখন প্রসব হওয়ার সময় বিএনপির কলিজাটা খেয়ে ফেলছে অলরেডি। বিএনপির মধ্যে 50% এখন জামাতের লোক দিয়ে ভরে গিয়েছে। কথা বুঝেন নাই? অলিহাদের মেয়ে রুমিন ফারানা মুক্তিযুদ্ধের সপক্ষের 100% শক্তি, সে 100% মুক্তিযুদ্ধকে মনে মনে লালন করে, তাকে সিস্টেমেটিক ভাবে জামাতের এজেন্ডা বাস্তবায়নের জন্য কেউ না কেউ খেলা খেলে দিয়েছে। রুমিন ফারানাকে বিএনপি থেকে নমিনেশনই দেয়নি, কিন্তু রুমিন ফারানা সত্যিকারের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, সত্যিকারের বিএনপিকে ভালোবাসে। হয়তো বা আওয়ামী লীগের অনেকের সাথে ওনার সম্পর্ক থাকতে পারে, ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে না, কারণ উনি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, অলিহাদ একজন ভাষা সৈনিক ছিলেন, সে অনুযায়ী আওয়ামী লীগের মধ্যে অনেক মুক্তিযুদ্ধ আছে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছে, সম্পর্ক থাকতে পারে। সেই কারণে কি রুমিন ফারানার মতো লোককে নমিনেশন দিবে না বিএনপি? জামাত ইসলামের মতো লুঙ্গির তলে থাকা লোকরা যদি বিএনপি তো না থাকে, এটা হওয়ার কথা না। ফজলুর রহমানের পিছনে লেগেছে যারা যারা সত্যিকার মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি কথা বলে, জামাত ইসলামী বিএনপির মধ্যে যারা আছে টেকনিক্যালি ভাবে এখন ঢুকে বসে আছে লুঙ্গির তলে, তারা এই খেলাগুলো খেলছে। বিএনপিকে একেবারে ধ্বংস করে দিচ্ছে জামাত ইসলাম, ক্ষমতা আসলে বিএনপি একেবারে ধ্বংস হয়ে যাবে। তাই জামাত ইসলামকে আগে ধ্বংস করতে হবে আওয়ামী লীগ এবং বিএনপি মিলে, তারপরে খেলা হবে আওয়ামী লীগের বিএনপি রাজনীতি। এটাই আওয়ামী লীগের বিএনপির আগে মেইন সিদ্ধান্ত নিতে হবে, বাংলাদেশে কোনো মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দল থাকতে পারবে না। যারা মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি করবে তারা কখনো রাজপথে উঠতে পারবে না, আগে তাদের কবর রচনা করতে হবে, তারপরে আমরা আসবো কিভাবে রাজনীতি করবো, আওয়ামী লীগের বিএনপি কিভাবে নির্বাচন হবে, কে ক্ষমতা আসবে, ওটা পরের হিসাব। আগে একটা দিকে আওয়ামী লীগ এবং বিএনপি ডিসিশন নিতে হবে, তা না হলে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশের অস্তিত্ব বিলীন করে দিবে রাজাকার নাতিপুতিরা, এরকম বালেশ্বর এসএমকিপির মতো ভুয়া লোকরা। তারা উল্টাপাল্টা প্রপাগান্ডা ছড়াবে, উল্টাপাল্টা তরুণদের মধ্যে মিথ্যাচার করে দেশটা আরো বেশি রসাতলে নিয়ে যাবে। তারা এই 16 ডিসেম্বরকে স্বীকার করে না, তারা বিজয় দিবসের মধ্যে কোন ধরনের কুচকাওয়াজ করে না। এর থেকে আর বেশি কিছু আপনাদের বলার দরকার নাই। বাংলাদেশ এখন কারা চালাচ্ছে, বাংলাদেশ এখন কোন দিকে যাচ্ছে। শেখ হাসিনা যদি মুক্তিযুদ্ধকে বিক্রি করতো আমি বলতে সেটাই রাইট ছিল, আওয়ামী লীগ যদি মুক্তিযুদ্ধকে বিক্রি করে কিছু করেছে বা কিছু করতো সেটাই রাইট ছিল। অন্তত আওয়ামী লীগের হাতে মুক্তিযোদ্ধারা এবং মুক্তিযুদ্ধ সেফ ছিল বাংলাদেশে, এটাই তো প্রমাণিত। বাংলাদেশে একমাত্র সত্যিকারের মুক্তিযুদ্ধ পক্ষ শক্তি হিসেবে আওয়ামী লীগ ছাড়া তো আমি কোনো দলকে দেখছি না। বিএনপির নামে বললো, কাজে দেখাতে পারছে না, হয়তো বা এখন একটু মাথা চারা দিয়ে উঠেছে বিএনপির অনেক নেতাকর্মী এবং যারা বিশ্লেষণ করতে যায় বিএনপির পক্ষ থেকে তখন তারা বাধ্য হয়ে দেখতেছে আমাদের মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দিচ্ছে এ রাজাকার নাতিপুতিরা, আমাদের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করছে রাজাকার নাতিপুতিরা। আমার কথা হচ্ছে একটা পর্যায়ে বিতর্ক না রাখাই ভালো। 1971 সালে মুক্তিযুদ্ধ পর্যন্ত কোন ধরনের বিতর্ক না রাখাই ভালো। এরপরে শেখ মুজিবের শাসনামল, এরশাদ, জিয়া, শেখ হাসিনা, খালেদা ওদেরকে নিয়ে সমালোচনা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা কি করছি মেইন গোড়াতেই আমরা হাত দিয়ে ফেলছি। শেখ মুজিবকে নিয়ে 1971 সাল আগে থেকে সমালোচনা করছি, 71 সালে ওনার ভূমিকাকে আমরা মানতে নারাজ। তার মানে তারা বাংলাদেশ থেকেই মানে না, তার মানে তারা বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধ আছে সেটাকে মানে না। তারা মোহাম্মদ আলী জিনাকে জাতির পিতা মানতে রাজি আছে, কিন্তু বাংলাদেশের জাতির পিতা যে শেখ মুজিবুর রহমান তাকে মানতে রাজি নেই। বাংলাদেশে যে বঙ্গবন্ধু 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি তাকে মানতে রাজি নেই। তার মানে কি তারা এখনো পাকিস্তান হিসাব করে বাংলাদেশকে, পাকিস্তান হিসাব করে বাংলাদেশের অঙ্গরাজ্য হিসেবে, মানে বাংলাদেশ এখনো পাকিস্তান অঙ্গরাজ্য, ক্লিয়ার কাট এরকম হিসাব করে ওরা রাজনীতি করছে। সে কারণে তো জামাত ইসলামের এখনো প্রধান হেডকোয়ার্টার হচ্ছে লাহোরের মধ্যে, নামে বাংলাদেশের রাজনৈতিক দল হচ্ছে জামাত ইসলাম, কিন্তু হেডকোয়ার্টার এখনো লাহোরে। লাহোর থেকে এখনো বাংলাদেশ জামাত ইসলাম পরিচালিত হয়। এটাই হচ্ছে রিয়েলিটি, আপনারা মানেন আর না মানেন। তাই ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীর সমঝোতায় আওয়ামী লীগের ভালো সময় আসছে এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন অনিবার্য। একটি সেতু
একটি সেতু নির্মিত হয়েছে, সেই সেতুটা বর্তমান সরকারও নির্মাণ করেনি, কিন্তু সেই সেতুটার নাম পরিবর্তন করে বর্তমান সরকারের অতি উৎসাহী একজন উপদেষ্টা সেই সেতুর নাম করতে চেয়েছিলেন ৩৬ জুলাই সেতু। তাতেই স্থানীয় জনগণ বেজায় খেপেছে এবং আয়োজিত অনুষ্ঠান অনলাইনে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সেই সেতু উদ্বোধন করবেন। অনুষ্ঠান শুরুর পর অনুষ্ঠানে গণ্ডগোল, মারামারি, ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড এবং সেতু উদ্বোধনের কার্যক্রম বাদ, এবং সেটার উদ্বোধনী অনুষ্ঠান পণ্ড হয়ে গেল এই নামকরণ পরিবর্তন ইস্যুটাকে কেন্দ্র করে। হামলা, ভাঙচুর, অনুষ্ঠান পণ্ড এবং রীতিমতো অপমানিত হলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। কাজটা কি জুলাইকে সম্মান জানানো হলো নাকি জুলাইকে বিতর্কিত করা হলো, সেই প্রশ্ন উঠেছে। দৈনিক কালের কণ্ঠ এই ভাঙচুরের ছবি দিয়ে ফটোকার্ডটা যেটা করেছে সেটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে সেতুর নাম পরিবর্তনকে কেন্দ্র করে হামলায় উদ্বোধনী অনুষ্ঠান পণ্ড। সেখানে বলা হচ্ছে সেটা হচ্ছে, একটু আমরা বরিশালে চলুন যাই দেখি। বরিশালের আড়িয়াল খাঁ নদীর উপরে নির্মিত সেতুর নামকরণকে কেন্দ্র করে উত্তেজনা চরমে উঠেছে। সেই উত্তেজনা শেষ পর্যন্ত হামলায় রূপ নেয় এবং পণ্ড হয়ে যায় উদ্বোধনী অনুষ্ঠান। গতকালকে সকাল 11টার দিকে মুলাদির কচির চর এলাকায় এই ঘটনা ঘটে। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভার্চুয়ালি যুক্ত হয়ে সেতুটি উদ্বোধন করার কথা ছিল, কিন্তু সেটা পণ্ড হয়েছে। তবে তিনি অনলাইনে যুক্ত হওয়ার সময়ই ভাঙচুর এবং অনুষ্ঠানস্থলে ব্যাপক গণ্ডগোল শুরু হয়, প্যান্ডেল ভেঙে দেওয়া হয় এবং পুরো অনুষ্ঠান বাতিল হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন সেতুটি অনলাইনে উদ্বোধনের প্রস্তুতি সময়ে উত্তেজিত জনতা এই ভাঙচুরটা করেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, গৌরনদীর শরিকল ইউনিয়নের সাহেবের চর ও মুলাদির নাজিরপুরের মাঝ দিয়ে বয়ে যাওয়া আড়িয়াল খাঁ নদীর উপরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর 619 মিটার দীর্ঘ সৌহার্দ্য সেতু নির্মাণ করছে। এখনো পুরো কাজ শেষ হয়নি। এই অবস্থায় স্থানীয়দের না জানিয়ে সৌহার্দ্য সেতুর নাম পরিবর্তন করে ৩৬ জুলাই নামকরণ করা হয়েছে উদ্বোধনের আগে। এতে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এলাকায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক লেখালেখি দেখছি এটা নিয়ে বরিশালের লোকজনের। সেই ক্ষোভ হামলায় গড়িয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সেতুটি নির্মাণে অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব এমদাদুল হক মজনুর ভূমিকা সবচেয়ে বেশি, কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে তাকে দাওয়াতই দেওয়া হয়নি। খুবই ভালো, উপদেষ্টা উদ্বোধন করবেন, সুতরাং সাবেক সচিবকে কেন দাওয়াত দেওয়া হবে? বিষয়টি জানাজানি হওয়ার পর অনেকে অসন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে সাবেক সচিব এমদাদুল হক মজনুর কোনো মন্তব্য গণমাধ্যম পায়নি। মুলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, হামলার কারণে উদ্বোধনী অনুষ্ঠানটা করা যায়নি, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সেতুটির নাম পরিবর্তন করে ৩৬ জুলাই সেতু নামে উদ্বোধনের দিন ঠিক করা হয়েছিল। তবে নাম নিয়ে স্থানীয়দের আপত্তির প্রেক্ষাপটে একটি অভিযোগও দেওয়া হয়েছিল। বিষয়টি জানানো হয়েছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। শনিবার স্থানীয়দের হামলার কারণে উদ্বোধন অনুষ্ঠান করা সম্ভব হয়ে ওঠেনি। এই যে জুলাইকে কলঙ্কিত করা হলো, জুলাইকে অপমানিত করা হলো, ৩৬ জুলাই সেতু নামকরণ করা হলো, জনগণ মানল না। এতে কি জুলাইয়ের সম্মান বাড়লো নাকি জুলাইকে বিতর্কিত করা হলো, জুলাইকে কলঙ্কিত করা হলো? বিগত সরকারের আমলে যে কোনো কিছুতেই বঙ্গবন্ধুর নামকরণ করা কিংবা বঙ্গবন্ধুর পরিবারের লোকজনের নামকরণ করা, এই ব্যাপারগুলো আমরা সমালোচনা করেছি। এই সমালোচনা সরকারও করেছে এবং এই সরকার এসে বিগত সরকারের শত এরকম প্রতিষ্ঠানের, প্রায় হাজারখানেক এরকম প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ করেছে এবং সেই কাজ করতে তারা কিন্তু সময় নেয়নি, তড়িঘড়ি করে সেই কাজ করেছে। কোথায় কার নাম আছে, বঙ্গবন্ধু কিংবা শেখ হাসিনার 14 গোষ্ঠীর কারো নাম যদি থেকে থাকে তাহলে সেটা পরিবর্তন করার গেজেট সরকার প্রকাশ করেছে। এমনকি তাজউদ্দিন আহমেদের নামে কলেজের নামকরণও পরিবর্তন করা হয়েছে, আমরা দেখেছি গাজীপুরের কাপাসিয়ায়। সেই ঘটনা নিয়েও সমালোচনা হয়েছে যে তাজউদ্দিনকে পর্যন্ত ইতিহাস থেকে মুছে ফেলার ব্যাপারটা হয়েছে। বঙ্গবন্ধুর ব্যাপার তো বলে লাভ নেই, কারণ বঙ্গবন্ধুকে শেখ হাসিনার সঙ্গে মিলিয়ে মিশিয়ে একাকার করা হয়েছে। সেই ব্যাপারে আলোচনা করে আর সময় নষ্ট করার কিছু নেই। কিন্তু এই সময়ও, বিগত সময়ের কর্মকাণ্ডকে যখন আমরা সমালোচনা করছি, তখন এই সময়ও আপনি সব কিছুতে যদি জুলাই ঢুকাতে চান, সব কিছুকে যদি আপনি ৩৬ জুলাই বানাতে চান, তাহলে আপনি আওয়ামী লীগের আমলের থেকে আপনি পার্থক্য তৈরি করলেন কোথায়? নতুন রাজনৈতিক বন্দোবস্ত আপনি কোথায় দিলেন? সংস্কার কোথায় দিলেন? সংস্কার বলে যে এত মুখে ফেনা তোলা হচ্ছে, সংস্কার কি আদৌ সরকারের মস্তিষ্কে হয়েছে? সরকার কি সত্যি এরকম সংস্কারের ব্যাপারে সত্যিকার অর্থপূর্ণ যে সংস্কার, সেই সংস্কার নিজেদের মধ্যে কিংবা নিজেদের মস্তিষ্কে করেছে? যদি করেই থাকতো তাহলে গতকালকে বরিশালে যে ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার মাধ্যমে জুলাইকে যেভাবে ছোট করা হলো, সেই ছোট হওয়ার ঘটনাটা তো ঘটতো না। এই ঘটনার জন্য দায়ী কে? এই যে জুলাইকে ছোট করা হলো, জুলাইকে কলঙ্কিত করা হলো, এর দায় কি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নেবেন? কিংবা এর দায় এই নামকরণ যারা করেছে,
যারা শেষ মুহূর্তে উদ্বোধনের আগে এই নামকরণ করেছে কিংবা এই সেতু তৈরির পেছনে যে সাবেক সচিবের ভূমিকা, তাকে যারা দাওয়াতই দেননি, উপদেষ্টাকে অনলাইন ভার্চুয়ালি যুক্ত করে যারা উদ্বোধনের চেষ্টা করেছিলেন, তারা কি এর দায় নেবেন? আমার মনে হয় দিন শেষে কেউই দায় নেবেন না, কিন্তু আখের গোছানোর কাজটা সবাই ঠিকই করবেন। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।